চেক জালিয়াতি করে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক ভাটারা শাখার ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১.৫ মাস আগের এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও সেই রিপোর্ট এখনও প্রকাশ পায়নি। টাকা ফেরত পাবেন কিনা এমন শঙ্কায় দিন কাটছে গ্রাহকদের। তবে ব্যাংকের আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। আগস্ট মাসের মাঝামাঝি নন্দীগ্রাম উপজেলার খোরশেদ আলী অগ্রণী ব্যাংক নন্দীগ্রাম শাখায় ১০ লাখ টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। তখন ক্যাশ কাউন্টার থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ টাকা আছে। এই ঘটনা শোনার পর তিনি চলে যান ভাটরা শাখায়, যেখানে তার মূল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকেও একই তথ্য পেলে মাথায় আকাশ ভেঙে পড়ে খোরশেদ আলীর, কারণ হিসেব মতে তার অ্যাকাউন্টে ৩৭ লাখ টাকা থাকার কথা। খোরশেদ আলীর খবর জানাজানি হলে অন্য গ্রাহকরাও ভিড় করেন ভাটরা শাখায়। তাদেরও অন্তত ৬ জনের অ্যাকাউন্টে নেই পর্যাপ্ত টাকা। চেক জালিয়াতি করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন শাখার তৎকালীন ম্যানেজার তৌহিদুর রহমান ও তার কয়েক সহযোগী। ব্যাংকে টাকা রাখছি নিরাপত্তার জন্য। ব্যাংকে যদি আমরা নিরাপত্তা না পাই, আমরা কোথায় যাব? অগ্রণী ব্যাংক আমার বাবার ৩৯ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমি একজন প্রবাসী, আমি টাকা রাখছি ব্যাংকে। আমার টাকা পুরো বিলুপ্ত হয়ে গেছে। আমার টাকা নাই, অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আমার পেনশনের টাকা রাখছি, আমার এবং সংসারের টাকাও আছে, সংসার ধান বেচা জমি চাষের টাকাও আছে। আমি অসুস্থ মানুষ, আমি জরুরিভাবে টাকা আমার খুব প্রয়োজন, তাই ব্যাংকে টাকা রাখছি। ব্যাংক থেকে টাকা কে কারা লুট করে নিয়ে গেছে, চিন্তা করে নিয়ে গেছে, সেটা আমার দেখার বিষয় নয়। ব্যাংক আমাকে টাকা দিক। ব্যবস্থাপক জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান নিজস্ব উদ্যোগে সেই কাজগুলো করাইছে। আমাদের অ্যাজ এ ম্যানেজার হিসাবে এটা আসলে দুঃখজনক একটা ঘটনা। এই দুঃখজনক ঘটনা যেন আর না পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমি আসলে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার তৌহিদুর রহমানকে তাৎক্ষণিকভাবে তরুণীহাট শাখায় বদলি করা হয়। একই সাথে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গঠন করা হয় ৪ সদস্যের তদন্ত কমিটি। অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেন তৌহিদুর রহমান। কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্তও করা হয়। ১.৫ মাস অতিবাহিত হলেও তদন্ত কমিটির রিপোর্ট পাননি বলে জানান আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক জালাল উদ্দিন। গত পরশুদিনও অডিট টিমের সাথে কথা বলেছি যে এটার সর্বশেষ অগ্রগতি আমার করণীয় কি এটা জানার জন্য, টাকাটা উদ্ধারের জন্য। তখন অডিট টিম আমাকে বলছে, আপনার এই মুহূর্তে আপনার কোনো করণীয় নাই, কারণ আমরা অডিট রিপোর্ট সাবমিট করেছি এবং তদন্ত রিপোর্টও সাবমিট করেছি। এটা বোর্ডে উঠবে, বোর্ডই সিদ্ধান্ত দেবে টাকাটা কিভাবে আদায় হবে। গ্রাহক কখনোই টাকা থেকে বঞ্চিত হবে না এবং গ্রাহকের একটা টাকাও মার যাবে না, ব্যাংক দিতে বাধ্য হয়ে। টাকা আত্মসাতে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন গ্রাহকরা। একই সাথে টাকা ফেরত দেবারও দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বিব্রত হয়েছেন এক বিচারপতি। আর ৪ আগস্ট দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত ৪ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। এর আগে গত ১১ মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত রোববার মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠান। এই মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ ৫ জনকে আলাদা ২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৭টি মামলা হয়েছিল।
ভূমি দখল ও চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 10 আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি এলাকায় নিজের কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন 10 কোটি টাকা চাঁদা দাবি করে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বেধড়ক পেটায়। এ ঘটনায় গত 3 সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন সহ 28 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি আওয়ামী পন্থী হিসেবে পরিচিত 56 জনকে ডিসি নিয়োগ দিয়ে 10 কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে খোদ জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও যুগ্ম সচিব জিয়াউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদের মধ্যে প্রতিবেশী দেশের চাহিদা অনুযায়ী নিয়োগ দিতে আরও 200 কোটি টাকার প্রস্তাব এসেছিল। ডলারের প্রথম ধাপে 5 কোটি টাকা সচিব মোখলেসুর কাছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এনটিভির কাছে আসা সিনিয়র সচিব ও যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপ কথোপকথন, প্রজ্ঞাপন ও তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন প্রথম পর্ব। 1988 সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর মুখলিসুর রহমান। ছাত্র জনতার হাত ধরে পট পরিবর্তনের পর 28 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব হিসেবে। যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের অবৈধ লেনদেনের প্রস্তাব দেন একই জেলা রংপুরের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ। জনপ্রশাসনের সরকারি নিয়োগ নথি অনুসারে সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিনের নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মিল পাওয়া যায়, যেখানে 29 আগস্ট রাত 9:03 জিয়াউদ্দিন সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানান। পরের দিন 30 আগস্ট 5 কোটি টাকা চাইতে দেখা যায়। বিপরীতে যুগ্ম সচিব তাকে 10 কোটি টাকা ম্যানেজ করে দেওয়ার কথা বলেন, যেখানে টাকা লেনদেনের আগে গোয়েন্দাদের চোখ এড়িয়ে ডলারে 5 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। জিয়াউদ্দিন বলেন, গোয়েন্দারা দুর্বল হয়ে গেছে। কিন্তু এই লেনদেনের কথা অস্বীকার করেন জিয়াউদ্দিন। তিনি বলেন, এমন কোনো কথোপকথনে তিনি জড়িত নন। এগেইনস্টে একটা এলিগেশন আছে। কি এলিগেশন? আপনি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিছু উৎকোচ নিয়েছিলেন। হ্যাঁ, আপনি এটা কোনো ইস্যু না। থ্যাংক ইউ ভেরি মাচ। জনপ্রশাসনের টেবিল, আইফোনে তার নম্বর ও কথোপকথন দেখে এসব তার হয়ে নিশ্চিত করা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সচিবের দফতরে অনেকবার কথা বলার চেষ্টা হলেও যাওয়া হলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে মোবাইলে তিনি জানান, এই বিষয়টি ডেথ কেস, এ নিয়ে আর কথা বলতে রাজি নন তিনি। একটা এলিগেশন এসছে আপনার এগেইনস্টে, আপনি বেশ কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কথা বলেছেন ডিসি নিয়োগে, এটা কি সত্য কিনা? না, আমি কোনো কথাও বলিনি। আপনি এবং মুখলিসুর রহমান, আলী ইমাম ওনাদের নাম বলতে বলেছেন এবং আজম সাহেব, এটাকে আমি বলেছি? এরকম একটা স্ক্রিনশট আপনাদের কথোপকথন কথায় এসছে আর কি আমার হাতে। না, একদম আমি কোনোভাবেই ইনভলভ নই, আমি জানি না কিছু, আর ওনাদের নাম তো প্রশ্নই ওঠে না। আমি কাজের সাথে জড়িতই নেই, তাহলে কিভাবে আমি ইনভলভ বলেন? আমি হচ্ছে ওই যে কথা বলা হয় লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনার এগেইনস্টে কেন এলিগেশন তৈরি করা হচ্ছে এরকম? আমি ফোনে কথা বলছি, এই জন্য না, ফোনে আসলে বলতে পারবো না। কথোপকথনে জিও রেডি করে রাত বা সকালে গোপনে আসার কথা বলতে দেখা যায়, যেখানে 50 থেকে 52 জনকে প্রতিবেশী দেশের লিস্ট থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এজন্য 200 কোটি টাকার প্রস্তাবও দেয়া হয়। প্রতিশ্রুতি অনুসারে 9 এবং 10 সেপ্টেম্বর আওয়ামী লীগ সমর্থিতদের নিয়োগ দিতে দেখা যায়, যাদের নিয়ে একাধিক পত্রিকা জানায় তারা চিহ্নিত স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের সহযোগী। কথোপকথনের প্রতিশ্রুতি অনুসারে আরও 3 জনকে নিয়োগ দেয়া হয় বঞ্চিতদের পক্ষ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখে 5 কোটি টাকা পেমেন্টের খবর জানায় জিয়াউদ্দিন। পরবর্তী পর্বে জানাবো এই ঘটনায় কারা জড়িত ছিল সেসবের বিস্তারিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডিসি নিয়োগকে কেন্দ্র করে 10 কোটি টাকা ঘুষ লেনদেনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এর আগে 3 কোটি টাকার নগদ চেক দিয়ে ডিসি পদায়ন শীর্ষক সংবাদেরও কোনো ভিত্তি ছিল না। এই বিষয়ে পত্রিকার নামসহ ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিল বরাবর চিঠি ইস্যু করা হয়েছে বলেও জানান তিনি। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সাথে কাজ করেছে,
বিন্দু বিশ্বকার যেখানে সত্যতা নাই, এই অভিযোগটারই আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারেকশন সেলটি ডিজিএফআই এর সদর দফতরের ভেতরেই। ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। দোতলা এ ভবনে 22টি সেল রয়েছে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এরই মধ্যে 13 কর্মদিবসে 400 গুমের অভিযোগ জমা পড়েছে বলেও জানানো হয়। হাসান জাবেদের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে শত শত মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের অনেকের আর কোনো হদিসও মেলেনি। তবে গুম হওয়া অনেককে আয়নাঘরে বন্দি রাখার প্রমাণ মিলেছে। তাদের কয়েকজন শেখ হাসিনা সরকারের পতনের পর সেখান থেকে ফিরেও আসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে। তারপর তারা কাজও শুরু করেছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধানও পায় কমিশন। সংবাদ সম্মেলনে সেই তথ্য জানায় কমিশন প্রধান। আয়নাঘর বা জয়েন্ট ইন্টারেকশন সেল, ওটা তো ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। এটা 2 স্টোরি বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল। আমরা এ পর্যন্ত around 75 people have given their statements to this commission. যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করে ওদের স্টেটমেন্ট নিব। বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে। কমিশনের অন্যান্য সদস্যরা বলেন, প্রতিটি অভিযোগ তারা শুনবেন। কিভাবে আইন না মেনে বন্দী করে রাখা হয়েছিল তাও বুঝতে চান তারা। ডিজিএফআইয়ের যে আয়নাঘর তারা দেখেছেন তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছেন বলেও জানান। বাংলাদেশে কি নামে কেন এই ঘটনাগুলি ঘটছে, কারণ আমার তো সুস্পষ্ট আইন আছে। আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে কতক্ষণ রাখবে না রাখবে, এই ব্যত্যয়গুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। কিছু কেস এসেছিল যেখানে আমি নিজে মনে আছে যে কোনো জিডি ছিল না, কোনো জিডি গ্রহণ করা হয় নাই তাদের। হ্যাঁ, তো তারা কিন্তু প্রমাণ করতে পারছে না তারা গুম হয়েছে। কিন্তু যখন তারা গুমের মানে যে বন্দিশালায় ছিল, তখন তারা কয়েকজন নিজেদের একই বন্দিশালায় রাখা হয়েছিল। তাই সেই 4 জনের মধ্যে একজনের জিডি তার ফ্যামিলি করতে পেরেছিল। সো আপনি তারটা কিন্তু প্রমাণ করতে পারছেন যে সে গুম, এবং সেটা দিয়ে আপনি অন্যগুলোকে প্রমাণ করতে পারছেন যে আমরা প্রত্যক্ষদর্শী, আমরা সবাই অমুক বন্দিশালায় ছিলাম। আয়নাঘরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ইতিমধ্যে নষ্ট করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আয়নাঘরের যেন কোনো পরিবর্তন না করা হয় সেই নির্দেশনা দিয়েছে কমিশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি কথা বলেন। যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল, আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত 6 কমিশনের মধ্যে 5টির কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সংস্কার নিয়ে আগামী শনিবার বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের 3য় দফার সংলাপ। উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব একথা জানান। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা তেজগাঁয়ে কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা। মালদ্বীপ এবং কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব। উপদেষ্টা পরিষদের সভায় দেশ দুটির সঙ্গে রফতানি নীতি নিয়েও আলাপ হয়েছে। পোশাক শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। আর যেগুলো আলাপ ফিরিয়ে আনতে পারবো বা তারা তাদের যে আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি, আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে। এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। আর
পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। দালালের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং কয়েকজন মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভারতে পালিয়ে যাবার ঘটনায় দায় স্বীকার করলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দুর্গাপূজায় ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশপথে ভারতে পালিয়ে যান। তার পথ ধরেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন এমপিও অবৈধভাবে স্থলপথে সীমান্ত দিয়ে পালিয়ে যান প্রতিবেশী দেশে। গণমাধ্যমে তাদের অবস্থানের খবর প্রকাশ পেলে অপরাধীদের পালানো ঠেকাতে সীমান্তে বিজিবির কর্মকাণ্ডের বিষয়টি সামনে আসে। যদিও পিলখানায় সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক আওয়ামী লীগের শীর্ষ ও মাঝারি 22 জন নেতা ও বিচারপতি পালানোর সময় আটক করার কথা জানান। কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এই এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। সীমান্তবর্তী এলাকাগুলোতে দুর্গাপূজায় মন্দিরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথাও জানান বিজিবি প্রধান। তো সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে প্রায় 2000 পূজা মণ্ডপ এবার হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপ আমাদের বিজিবি বাহিনীর সদস্যরা, যেটাকে আমরা বলি রেকি করা বলি, ফিজিক্যালি গিয়ে পূজা কমিটির সবার সাথে যোগাযোগ করা, এলাকাবাসীর সাথে যোগাযোগ করা এবং অনেক জায়গাতেই মত বিনিময় সভার মাধ্যমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে অলরেডি যোগাযোগ করা হয়েছে। পরিকল্পিতভাবে পাহাড়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন বিজিবির ডিজি। জানান, বাইরের কোনো বিচ্ছিন্নতাবাদী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সত্যিকার অর্থে বর্তমানে যা হচ্ছে এটি অনেক পরিকল্পনা করে কিছু কিছু জিনিস করা হচ্ছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে সাকিব হাসান ও ওসমান গনিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। আর পুলিশের গুলিতে বিএফ শাইন স্কুলের ছাত্র শফিকুদ্দিন আহমেদ আহনাফের মৃত্যুর ঘটনায় আরেকটি অভিযোগ দিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 3টি অভিযোগ দাখিল হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যা, গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 53টি অভিযোগ জমা পড়েছে। প্রায় প্রত্যেকটি আবেদনেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে সাকিব হাসান ও ওসমান গনিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করে 2টি অভিযোগ জমা পড়ে। মামলা দুটির আইনি সহায়তা দেবে জাতীয় নাগরিক কমিটি। আমার ছেলে কি অপরাধ করেছিল, তারা কি তার অধিকারটুকু চাওয়ার অধিকার নাই? অধিকারটা চাইতে গেছে, তারা গুলি করে মেরে ফেলেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রো বোনো সার্ভিস তথা বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে। আর পুলিশের গুলিতে বিএফ শাহিন স্কুলের ছাত্র শফিকুদ্দিন আহমেদ আহনাফের মৃত্যুর ঘটনায় আরেকটি অভিযোগ দিয়েছে তার পরিবার। আমার ছেলে গত 4 আগস্ট মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়। আমার একটাই কথা আপনাদের কাছে, একটাই বার্তা যে আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়। এদিকে ট্রাইব্যুনালকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। তিনি জানান 3 থেকে 4 মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। আমরা চাইবো এই ট্রাইব্যুনালে যারাই বিচারের জন্য আসবেন, বিচার প্রার্থী হোক অথবা আসামি পক্ষ হোক, তাদের কারো প্রতি যেন অমানবিক আচরণ না হয়। হাজতখানায়, জেলখানায় তাদের যে ফ্যাসিলিটিস সেটা যেন জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় থাকে। তাদের মানবাধিকার, তাদের মৌলিক অধিকার যাতে সুরক্ষিত থাকে, সেরকম একটা যতটুকু জাতি এবং রাষ্ট্রের পক্ষে সম্ভব এতটুকু ফ্যাসিলিটিস যাতে এনশিওর করা যায় সেটার ব্যাপারে আমরা প্রকৌশলীদেরকে বলেছি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একই সাথে পুরনো মামলাগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলেও জানান তিনি। আর তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সাইবার নিরাপত্তা আইনের কারণে এখন যাদের যেসব মামলা হচ্ছে তার জন্য সরকার বিব্রত বোধ করছে। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তার এসব কথা বলেন। মইদুল ইসলামের রিপোর্ট।
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে না সংশোধন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের হয়রানির কথা। সেই সাথে সাইবার নিরাপত্তা আইনটি ভবিষ্যতে মানুষ কিভাবে দেখতে চান তাও তুলে ধরেন বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে, সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি। আমরা যদি সেকশন 124 দেখি যে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার আর রাষ্ট্র তো এক না, তো রাষ্ট্রদ্রোহিতার কথা আমি বলছি, কিন্তু আমি ভিতরে লিখছি সরকারের সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তো এই জায়গাগুলো অনেকগুলো পরিবর্তন আনা দরকার। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিগত সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই এই আইনটি তৈরি করেছিল। আর আইন উপদেষ্টা বলেন, অবশ্যই বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, ফলে আইনের এই পিছনের এই মনস্তত্ত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট। ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা হয় বহুল আলোচিত এবং বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন। বহু মানুষ ওই আইনের বিভিন্ন ধারায় হয়রানির শিকার হয়েছেন বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।